চাপের কথা আমরা বললাম। হ্যাঁ বললাম। এত চাপ জীবনে, সবার জীবনে চাপটা আসছে কোত্থেকে? প্রত্যেক মানুষের তো জীবনের ধরুন পরিপ্রেক্ষিত বলুন, আঙ্গিক বলুন, সব আলাদা। জীবনের বিভিন্ন দিক থেকে চাপ আসতে পারে। আপনার ব্যক্তিগত দিক থেকে আসতে পারে, চাকরিগত দিক থেকে আসতে পারে, যদি কেউ স্টুডেন্ট হয় তার সেই একাডেমিক লাইফ বা একাডেমিক কেরিয়ার থেকে আসতে পারে, আপনার পরিবারগত দিক থেকে আসতে পারে, পরিস্থিতিগত দিক থেকে আসতে পারে। আবার আমাদের সিচুয়েশনাল চাপও হয়, যেমন ধরুন এই কোভিড যখন আমরা ফেস করেছিলাম, তো ওটা ইটসেলফ তো একটা চাপই বলা যেতে পারে, যেটার জন্য আমরা ধরুন প্রস্তুত ছিলাম না, জানতাম না, কিন্তু তার জন্য নতুন করে আমাদের অ্যাডজাস্টমেন্ট করতে হয়েছিল। এটা অবশ্যই ব্যক্তিতে ব্যক্তিতে ভিন্ন হয়, এবং ব্যক্তি মানুষ যেরকম ভাবে যে পরিস্থিতিতে পড়েন, যে পরিস্থিতিতে থাকেন, তার জীবনের ধারাটা যেভাবে চলে সেই অনুযায়ী কিন্তু চাপটা নির্ধারিত হয়ে থাকে। এবার প্রশ্ন হচ্ছে যে কারোর জীবনে ধরুন চাপের মানে সময় অনুযায়ী চাপের কম বেশিও হয়। আবার চাপ আপনি কিভাবে হ্যান্ডেল করবেন সেটাও একটা বড় ব্যাপার। কোনো পরিস্থিতি ধরুন আমার কাছে চাপ মনে হতে পারে, আপনার কাছে নাও মনে হতে পারে। তবে একটা জিনিস বলা যেতে পারে যে কিছুটা চাপ বোধহয় সব মানুষেরই দরকার আছে, কারণ সেটা জীবনে এগিয়ে যাওয়ার জন্যই বলুন বা জীবনের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্যই বলুন, যেভাবে হোক আপনি তো শিখতে 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 শিখতেই এগোবেন। তো সেই শেখার জন্য কিন্তু একটু চাপের অন্তত দরকার আছে। তবে হ্যাঁ, চাপের মাত্রা অতিরিক্ত হয়ে গেলে বা খুব দুঃখজনক কোনো ঘটনা যখন আসে মানুষের জীবনে, সবাইকেই সেগুলো ফেস করতে হয়, মানুষ যখন মানিয়ে নিতে পারে না, সেই জায়গাটা আমার খুব কষ্ট। তবে মানিয়ে নিতে পারে না সেটা হয়তো সাময়িক বা কিছু টেম্পোরারি কোনো ঘটনার পরিপ্রেক্ষিতে হয়তো হলো, আস্তে আস্তে মানুষের সেই জায়গাগুলো তৈরি হয়, মানুষ তারপর আস্তে আস্তে মানিয়ে নিতে পারে, সেটা মানুষ নিজ গুণেই পারে। আর যদি ধরুন সেক্ষেত্রে সেরকম কোনো সমস্যা হয় তাহলে তো আছেই, আজকালকার দিনে মনোবৈজ্ঞানিকরা আছে যারা সেই জায়গায় সাহায্য, মনোবৈজ্ঞানিকের কাছেই আমি এসেছি। হ্যাঁ, তারা তো সাহায্য করার জন্যই আছে। তো তখন আছে, আমি মনোবৈজ্ঞানিক নই না, আপনি কি সাহায্য করবেন? আমি মনোবৈজ্ঞানিক নই না, তারা কি সাহায্য করবে? ধরা যাক আপনার জীবনে একটু আগে আপনি স্ট্রাগলের কথা বলছিলেন, স্ট্রাগল করে আর পারি না, আপনি বললেন তো আর পারি না। তা মনোবৈজ্ঞানিকরা এখানে এসে কি সাহায্যটা করবে? তারা কি করবে? তারা না না না, ধরুন আমি যেভাবে বলছিলাম, আপনি যে প্রশ্নটা করলেন যে কেন আপনার এত চাপ মনে হচ্ছে কেন, আমি মাঝে মাঝে আমি বললাম তখন যে আর স্ট্রাগল করে করে পারি না। এবার ধরুন এই স্ট্রাগলের পরিমাণটা যদি আমি আমার একটু মানে ব্যাক লাইফ থেকে দেখতে শুরু করি, কিছুটা কিন্তু কমেছে। এখন কিন্তু আগের মতনই যে একদম যখন প্রথম পাশ করার পর যখন একাডেমিক ফিল্ড মানে এসে একটা যখন কাজ খুঁজবো, কাজ করছি, সেই সময় যেটা ছিল, এখন কিন্তু সেই জায়গা থেকে বেশ খানিকটা স্থিতিশীলতার জায়গা আছে। কিন্তু ওই যে একটা কথা আপনাকে বললাম না, যে প্রত্যেকটা পরিস্থিতি কিন্তু নতুন করে যাবে। যেমন একটা খুব ছোট্ট উদাহরণ আপনাকে দিচ্ছি, দেখবেন আমাদের যারা ওয়ার্কিং উইমেন হয় তারা তাদেরকে অনেক সময় একজন মহিলারা বলে, তোমার বাচ্চাটা এখন ছোট আছে, আর কিছুদিনের পর বড় হয়ে যাবে, দেখবে তখন এতটা তোমার দুটো লাইফ হ্যান্ডেল করা এতটা কঠিন হবে না। কিন্তু তার বাচ্চাটা যখন বড় হয় তার ধারণাটা দেখবেন পরিবর্তিত হয়। সে তখন বলে, হ্যাঁ এখন ফিজিক্যাল নিডটা বাচ্চাকে আমার দিতে হচ্ছে না, কিন্তু তার ইমোশনাল নিডটা বেড়েছে। এই চাপও কিন্তু হচ্ছে একটা এরকম পরিস্থিতি ভিন্নতায় কিন্তু আপনার চাপের মানে কি বলবো পরিপ্রেক্ষিত বা চাপের আঙ্গিকটাও কিন্তু পরিবর্তিত হতে 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 চায়। আমার যেমন প্রথম দিকে একটা অন্যরকম ছিল, যে একটা কাজ পেতে হবে, একটা চাকরি পেতে হবে, কোথাও স্থিতিশীলতা আনতে হবে, পড়াশোনাটাকে একটা স্থিতিশীল জায়গায় শেষ করতে হবে। এখন যেমন আমার মনে হচ্ছে যে ঠিক আছে, যে জায়গাটায় এসছি সেই কাজটা ঠিক করে করতে পারাটাও একটা চাপ। তাছাড়া প্রতি মুহূর্তে কি হয় আমাদের ধরুন পরিস্থিতি চেঞ্জ হয়, পরিস্থিতি থেকে আমাদের ডিমান্ডটা কিন্তু চেঞ্জ হয়। আমি আগে যে ডিমান্ডটা মনে করতাম যে পরিস্থিতি আমার কাছ থেকে করছে, আমি সেই অনুযায়ী করতাম। যত দিন যাচ্ছে টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট হচ্ছে, সব কিছু হচ্ছে, সেই অনুযায়ী কিন্তু নিজেকে তখন সেই অনুযায়ী মোল্ড করে 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 তৈরি করতে হচ্ছে। সেটা যেমন একদিকে নিজের শিক্ষার জায়গাটাকে যেমন ভালো করছে, তেমনি কি করে সেটা অ্যাডাপ্ট করব, এটা কিন্তু একটা চিন্তার জায়গা থাকে, সেটা কিন্তু সেক্ষেত্রে একরকম চাপ। আর তাছাড়া এই ধরুন এখন মনে হচ্ছে যে ঠিক আছে, এখন এই পরিস্থিতি, এখন কলেজের একটা চাপ আছে, বাড়িতে যেটুকু একটা কাজকর্ম আছে একটা রকম, এরপর এগুলো মোটামুটি কেটে যাবে, পুজোর ছুটিটা পড়বে, অনেকটা সামলে যাবে, ছুটিটা পেলে অনেকটা কাজ এগিয়ে যাবে। যখন ছুটিটা কেটে যাবে তখন কিন্তু আবার এই পরিস্থিতি আসবে, তখন কিন্তু আবার সেইটার সঙ্গে অ্যাডজাস্ট করতে হবে। আজকে সেটা একটা চাপ। এইভাবে কিন্তু চাপ বলতে পারেন ঘটনা পরম্পরায়
আমাদের ডে বাই ডে তে জিনিসটা কিন্তু পরিবর্তিত হতে হতে চলে। এটাই আপনি যা বললেন, এইটাই। তাহলে চাপ বিভিন্ন জায়গা থেকে সৃষ্টি হয়, বিভিন্ন পরিস্থিতি থেকে তৈরি হয়। পরিস্থিতিটা তো মানুষের দ্বারাই তৈরি। মানুষের দ্বারা তৈরি, হ্যাঁ মানুষের দ্বারা তো অবশ্যই তৈরি, মানুষকে বাদ দিয়ে তো আর কিছু না। তবে অনেক সময় কিন্তু সেটা আমাদের হাতেও থাকে না। যেমন ধরুন যদি একটা মেডিকেল এমার্জেন্সি হয়, সেটা তো আর আমাদের হাতে থাকে না, তখন কিন্তু সেই পরিস্থিতিটা কি করে হ্যান্ডেল আউট করবো সেটাও কিন্তু একটা চাপ। হয়তো এখন আপনি বসে বসে বলছেন যে হ্যাঁ যদি বাড়িতে কারোর এরকম কিছু হয় আমি এই কাজগুলো করবো বা এগুলো ভাববো, সেটা হয়তো আপনি ভাবলেন, কিন্তু যখন হবে তখন ওই ভাবনাটাকে আপনি কিভাবে বাস্তবায়িত করে এগোবেন, বা মানুষ তো অনেক সময় পাজলড হয়ে যায়, এই জায়গাটা ভেবে এগোনোটাও কিন্তু তখন একটা চাপের। তবে ওই যে বললাম, প্রত্যেক মানুষের জীবনে চাপ যেমন আসে, চাপটাকে মানিয়ে নেওয়ার ক্ষমতাও কিন্তু তার কিছুটা থাকে, আর কিছুটা সে জীবনের থেকে বলতে পারেন অর্জন করে এগোয়। এটাই হচ্ছে জীবনের নিয়ম, জীবনের ধারা। এটা দিয়েই মানুষকে এগোতে হয়। ততটা সুন্দর করে আপনি চাপ হ্যান্ডেল করতে পারবেন, বলতে পারেন, তত আপনি সুন্দর পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে পারবেন। এই এবার চাপের সঙ্গে আমাদের মধ্যে যে চাপ, একটা হচ্ছে অনিশ্চয় চাপ, অনিশ্চয়তার চাপ। এই যেটা মেডিকেল আপনি কথাটা বললেন, হঠাৎ করে আমার শরীর খারাপ হয়ে গেল, আপনি ভাবলেন যে কি করবেন, যে এই লোকটাকে এখানে ফেলে দিই, বাড়িতে ফোন করি, বউ আত্মীয় স্বজনকে ফোন করি আসুক, বা আপনি ভাবলেন যে না আমি ভর্তি করে দিই। এটা আপনার কথা অনুযায়ী পূর্ব লিখিত বা পূর্ব প্ল্যান, পূর্ব পরিকল্পিত নয়। হ্যাঁ একেবারেই তাই। বেশ, একটা অনিশ্চয়তার চাপ আমরা দেখতে পাচ্ছি, আর যেগুলো হিউম্যান সাইকোলজির ওপর নির্ভরশীল, যেহেতু আপনি সাইকোলজির অধ্যাপিকা, এক ধরনের চাপ একজন আরেকজনকে দেয়। উপরের যে নাকি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, সে দিচ্ছে তার নিচের মানুষটিকে, তার নিচের মানুষ তার নিচের মানুষটিকে দিচ্ছে, তার নিচের মানুষ তার নিচের মানুষ দিচ্ছে। এবার যে একদম শেষ নিচের মানুষ, সে দেখতে পাচ্ছে যে আমি কোথায় চাপটার করব, কিন্তু তারও তো একটা নিজেকে হালকা করার দরকার আছে, সবারই দরকার। সে যখন সেটা বাড়িতে এসে আউটবাস্ট করছে। এখন এই যে চাপ, এই যে ডমিনেন্স বা আধিপত্য, এটা উপর থেকে নিচ অব্দি সর্বত্র গামী। হিউম্যান সাইকোলজিতে কেন আসে এটা? দেখুন, আপনি তো এটা মানে বিশাল বড় জিনিস জিজ্ঞেস করলেন, চাপ থেকে ডমিনেন্স। প্রথমে একটা কথা বলি, চাপের ক্ষেত্রে একটা, আমি জানি না কথাটা খুব ঠিক কিনা, কিন্তু একটা কথা আমরা সবসময় বলি যে চাপ সর্বদাই নিম্নমুখী হয়, চাপ কিন্তু ওপর থেকে নিচের দিকেই আসে। এবার মানে একটা জিনিস খুব পরিষ্কার ভাবে আপনি ভাবুন, আপনি যখন কোনো একটা জায়গায় কাজ করবেন, বা সেটা আপনার নিজের পছন্দের জায়গায় হোক বা কোনো একটা ধরুন কারোর অধীনেই কাজ করুন, চাপ কিন্তু আপনার থাকবে। আপনি যদি চাপটা না নেন, বা ধরুন চাপ যদি আপনার না থাকে, তাহলে কিন্তু সেই জায়গা থেকে ওপরে ওঠার, বা ধরুন আরো যদি আমরা যেটাকে প্রমোশন বলি আর কি, সেই ধরনের জিনিস পাওয়ার কোনো সম্ভাবনা আপনার থাকবে না। সেটা তো কোনো মানুষই চাইবে না, সে তো প্রত্যেকেই চাইবে না। এটা তো একটা সাধারণ মানুষের জীবনেই ধরুন এটা চাইবে। সে যদি আজকে 100 টাকা রোজগার করে, কালকে কিন্তু সে চাইবে যে আমি যাতে 200 টাকা রোজগার করতে পারি, তাতে আমাকে কিন্তু আমি আরেকটু ভালোভাবে আমার পরিবার বা আমার যা আমার প্রয়োজন আছে সেটাকে আমি মিট আপ করতে পারবো। এইবার তো এই জন্য সে কিন্তু চাপটা নেয়, কিছুটা কিন্তু মানুষ প্রয়োজনের খাতিরেই নেয়। কাজে এটাকে অস্বীকার করার বা এটাকে ঝেড়ে ফেলে দেওয়ার ক্ষমতা কিন্তু নেই। ওই যে আমি প্রথমেই আপনাকে বললাম, চাপ নিয়েই কিন্তু মানুষকে চলতে হয়। হ্যাঁ, যেটা আপনি বলছেন যে চাপ একটা সময়, যেটাকে আমরা বলি, এই যে একটা ঘটনা আপনি যেমন বললেন যে
কাজের পরিস্থিতিতে সে চাপটা ফেস করছে, তারপর সেখানে কিছু বলতে পারলো না, বাড়িতে এসে সে আউটবাস্ট করলো। আমাদের সাইকোলজির ভাষায় এটাকে ডিসপ্লেসমেন্ট বলে। ডিসপ্লেসমেন্ট, ঠিক আছে? ডিসপ্লেসমেন্ট মানে হচ্ছে আমি যে জায়গায় যেটা ব্যক্ত করা সেটা আমি পারলাম না। ধরুন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সামনে তো আমি আর রাগটা ব্যক্ত করতে পারলাম না, সেটা আমাকে হয়তো তিনি অনেকগুলো কাজ দিয়েছেন, আমি বুঝতে পারছি যে আজকে আমি পেরে উঠবো না, আমি পারলাম না, আমি কি করলাম, আমি বাড়ি চলে এলাম। বাড়িতে এসে আমাকে মা হয়তো জিজ্ঞেস করলো চা খাবি, আমি মায়ের উপর খুব চিৎকার এই বলো কেন, আমার এখন অনেক কাজ, এই করতে হবে, কিন্তু আমিও মাঝে মাঝে করি, এটা যে করি না তা না। কিন্তু ব্যাপারটা সব দিক থেকে যদি ভেবে দেখা যায়, মায়ের এখানে কোনো দোষ নেই, সে তার রোজকার স্বভাব সিদ্ধ কাজটাই করেছে, আমাকে জিজ্ঞেস করেছে চা খাবি কিনা। আমার কিন্তু ওই যে জমে থাকা আবেগ বলতে পারেন, আবেগও বলবো না, জমে থাকা যে উত্তেজনাটা রয়েছে, ওই উত্তেজনাটা কিন্তু বেরিয়েছে, যেটা হয়তো আমার মানসিক সুস্থতার জন্য বা আমার মানসিক স্বাস্থ্যের সুস্থতার জন্য প্রয়োজন ছিল, কিন্তু জিনিসটা বেরিয়েছে আমার ভুল জায়গায়, যেখানে বেরোনোর দরকার ছিল সেখানে না বেরিয়ে আমার কিন্তু জিনিসটা সম্পূর্ণরূপে অন্য জায়গায় বেরিয়েছে। একদম এটা আমাদের হয়, এটা 90% লোকেদের, কিন্তু 90 কেন 95% লোকেদের কিন্তু এটা হয়, এবং একটা নর্মাল মানসিক প্রক্রিয়াও আপনি এটা বলতে পারেন। এর মধ্যে কিন্তু কোনো রকম মানে অস্বাভাবিকতা কিছু নেই, এটা স্বাভাবিকভাবেই এটা দেখতে পাওয়া যায়। কিন্তু যে প্রশ্নটা আপনি আর একটা করলেন তার সঙ্গে, যে প্রত্যেকটা মানুষকেই হালকা হতে হয়, হ্যাঁ মানুষ একটু হালকা হতে চায়, তাই জন্যই একটু ছুটি ছাটা চায়, তাই জন্যই একটু বাইরে বেরোতে চায়, যে তাহলে অন্তত এই রোজকার যে চিরাচরিত যে রুটিন গুলো থাকে তার থেকে সে একটু বেরোতে পারবে। কিন্তু তার সঙ্গে আপনি একটা জিনিস বললেন, ডমিনেন্স। দেখুন, ডমিনেন্স সম্পূর্ণ একটা অন্য বিষয়। চাপ থাকলেই যে সবসময় সেখানে ডমিনেন্স সবসময় থাকবে এটা কিন্তু হয় না। চাপটা ধরুন আপনি যখন ধরুন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনাকে বলছে আপনাকে এই কাজগুলো করে দাও, জানবেন তিনিও কিন্তু মানে চাপের বশবর্তী হয়েই বলছেন, তাকেও তার ঊর্ধ্বতন কোনো কর্তৃপক্ষ আছে, তার কাছে হয়তো রিপোর্ট গুলো দিতে হবে। এবার মানুষের একার পক্ষে তো কাজ করা সম্ভব হয় না, তাকে মিলিয়ে মিশিয়েই কাজ করতে হয়, তো সেই কারণেই হয়তো কাজগুলো দিচ্ছে। এবার প্রত্যেকটা লেভেলেই কিন্তু চাপ পেয়ে মানুষ আসে। কিন্তু যখন ডমিনেন্সের প্রশ্ন করছেন, ডমিনেন্স কিন্তু একটা অন্য জিনিস। প্রথম কথা, ডমিনেন্সের মধ্যে আমার নিজের একটা জায়গা কিন্তু খুব ইনভলভ। আমার নিজের, আমি ডমিনেট করতে চাই নাকি আমি ডমিনেটেড হচ্ছি, এই যে দুটো, এটা কিন্তু একটা প্যাটার্ন। আমি কোন প্যাটার্নে পড়ি, হয়তো এটা মানুষ হয়তো নিজে ধরুন সিলেক্ট করছে না, কিন্তু তার ব্যক্তিত্বের গঠন অনুযায়ী কিন্তু সে মুভ অন করে যাচ্ছে। যে ডমিনেট করতে চাইবে তার কিন্তু ডমিনেট করেই আনন্দ, কারণ ওই ডমিনেট করাতেই কিন্তু তার সুখ। সে কিন্তু নিতেই পারবে না যে যখন তাকে যখন অন্য কেউ ডমিনেট করবে, বা ধরুন তাকে যদি সেটা ফেস করতে হয়, সে কিন্তু কোনোভাবে সেটাকে কাটিয়ে বেরিয়ে যাবে, সে কিন্তু নিতে পারবে না। কারণ তার আনন্দ, তার অসম্ভব রকম প্লেজার, আমরা অনেক সময় এটাকে স্যাডিস্টিক প্লেজারও বলে থাকি, এরকম একটা কথাও আমরা বলে থাকি। তো এই প্লেজার, স্যাডিস্টিক প্লেজারটা একটু সেন্টেন্সটা শেষ করে নিই প্লিজ। তো এই যে ধরুন এই ডমিনেটটা করে, মানে তাকে একটা কিছু বলছি, সে মুখ ফুটে কিছু বলতে পারছে না আমার কথাটা, সে চুপচাপ বিনা বাক্য ব্যয় বিনা প্রতিবাদে মেনে নিচ্ছে, সেটাতে তার আনন্দ। এবং আমি চাইছি তাকে দিয়ে যতটা করিয়ে নেওয়ার, আমি তাকে ততটা করিয়ে নিচ্ছি। ইনস্পাইট অফ দ্যাট তার কষ্ট হচ্ছে কি হচ্ছে না, সে পারছে কি পারছে না, সেটা আমি ফেরত দিচ্ছি না। আমার ব্যাপারটা হচ্ছে আমাকে আমার এই কাজটা তাকে দিয়ে ওঠাতে হবে, আমি উঠিয়ে নিচ্ছি। এবং আমি সবসময় পছন্দ করি যে আমি এমন একটা জায়গায় বসবো যেখানে আমি বসে অন্য লোকের ওপর আমি ছড়িটা ঘোরাতে পারবো, এটাতে আমার আনন্দ। হয়তো আমি এই লেভেলের কাজটাই পছন্দ করি। এর পেছনে সাইকোলজিক্যালি একটা ভীষণ উল্লেখযোগ্য শব্দ আমি এখানে বলছি, সেটা হচ্ছে পাওয়ার মঙ্গারিং বা নিড ফর পাওয়ার। যেটা তার কারণ, তার চাহিদা কিন্তু পাওয়ার। এবার আপনি হয়তো বলবেন কেন সে এরকম করছে, দেখুন হয়তো সে এমনই একটা জায়গায় বসে আছে কাজের দিক থেকে, যেখানে কিন্তু তাকে অন্য লোককে দিয়ে কাজ করাতে হবে, এটা কিন্তু তার কাজ, কাজে সে কিন্তু এই কাজটাকে অস্বীকার করতে পারবে না। কিন্তু কোথায় পার্থক্য, আজকে ধরুন আপনার সঙ্গে আমার হয়তো কখন এই জায়গাটা যদি আপনি বলেন, তাহলে আমি বলবো পার্থক্যটা হচ্ছে কিন্তু পছন্দের জায়গায়। আপনি হয়তো পছন্দ করছেন যে না, আমি লোকের ওপর ছড়ি ঘোরাবো না, আমি আমার নিজের কাজটা নিজে করব, সেইটা নিয়ে আমি সুখে থাকবো। আর সে মানুষটি হয়তো বলছে যে না, আমি শুধু কাজ করব না, আমি এমন একটা জায়গায় বসবো যেখানে আমার আন্ডারে আরো 5 জন লোক কাজ করবে, এবং আমি তাদেরকে একদম আমি যেরকম চাইছি, যেরকম মনে করছি সেইভাবেই কাজ করানো, কাজ তাকে করতে হবে। তারা যে এই কাজটা করছে, তারা যে আমাকে বিনা বাক্যবায় মেনে চলছে, এইটা দেখে আমার আনন্দ, অসম্ভব সুখ।
তার কারণ তার এই যে নিড ফর পাওয়ার, এই যে আমি সব, আমার বক্তব্যই সব, যেটা আমি বলছি সেটাই ঠিক, অন্য লোক যেটা বলছে সেটা ভুল, আমার জিনিসটাই সব থেকে সুন্দর, আমার প্রেজেন্টেশনই সব থেকে সুন্দর, এই কথাটা বলে সে আনন্দ পায়, এই কাজটা করে সে আনন্দ পায়। হ্যাঁ, আপনি যদি এখন বলেন যে ভুল ঠিকের প্রশ্ন, উচিত অনুচিতের প্রশ্ন, সে কিন্তু এটা ভাববেই না। কারণ তাকে আপনি যখন এই উচিত অনুচিতের আয়না দেখাতে যাবেন, তাকে আপনি যখন এই মরালিটির আয়নায় তাকে ফেলবেন, সে কিন্তু নিতেই পারবে না। এই জিনিস কিন্তু আমি অনেক ক্ষেত্রে ঘটতে দেখেছি। প্রথমত এই ধরনের লোকেদের মধ্যে একটা জিনিস দেখতে পাওয়া যায়, এরা কিন্তু সবসময় খুব ভালো লিসনার হয় না। লিসনার হতে গেলে কি করতে হয়, জিনিসটাকে কিন্তু মুখ বন্ধ করে উল্টো দিকের লোক কি বলছে সেটাকে কিন্তু শুনতে হয়। অনেক সময়, আমি বলছি না তারা কখনোই হতে পারে না, অনেক মানুষের মধ্যে অনেক ভেরিয়েশন থাকে, কিন্তু তারা অনেক সময় যে জিনিসটা করে, তারা কিন্তু যখনই দেখছে যে তার হয়তো ক্রিটিসাইজের জায়গা কিছু উঠে আসছে, সে সঙ্গে সঙ্গেই বলবে এই তুমি চুপ করো, তুমি থাকো, আমি যেটা বলছি সেটাই শোনো। এই ডমিনেন্স। তার মানে কি, কোথাও তার নিজের বক্তব্য, কোথাও তার নিজের জায়গা, কোথাও তার একটু নামছে, নামাটা তো সে নিতে পারবে না, কারণ সেটা তার সেলফ নেবে না, সেলফ ছুড়বে, উল্টো দিকে ছুড়বে, নেবে না, নিতে পারবে না। সেলফ কিন্তু সেটাকে উল্টো দিকে প্রজেক্ট করে দেবে, আর দেখে প্রজেক্টটা এইভাবেই করবে, এই তুমি কি বল, আমি কি বলছি তুমি এটা শোনো। এর পেছনে তার ওই নিড ফর পাওয়ার, নিড ফর অ্যাচিভমেন্টও ডেফিনেটলি আছে, কিন্তু পাওয়ারটা অনেক বেশি। আমার পাওয়ার আছে এবং আমাকে আরো পাওয়ার পেতে হবে, এবং আমার পাওয়ার থাকলেই আমার সবকিছু, আমার পাওয়ার না থাকলে সবকিছু না। সব থেকে আশ্চর্যের যে বিষয়টা হচ্ছে, এরা যে মোরালিটির জায়গায় দেখে না, অনেক সময় কিন্তু আমার যেটা মনে হয় এরা কিন্তু বুঝতেও পারে না যে এরা ঠিক করছে না ভুল করছে। কারণ দেখুন, আপনি আজকে সামাজিক পরিস্থিতিতে যে কাজই করবেন, আপনার কিন্তু একটা তার ফিডব্যাক বলুন বা ক্রিটিসিজম বলুন হবে। ক্রিটিসিজম মানে কিন্তু নেগেটিভ ক্রিটিসিজম, যে তা কিন্তু নয়। বা এই যে ডমিনেন্সের কথা আমি বলছি, ডমিনেন্সের যে প্রয়োজনীয়তা নেই, আমি এটাও কিন্তু আপনাকে বলবো না। কিছু কিছু ক্ষেত্রে কিন্তু ডমিনেন্সের প্রয়োজন আছে। হয়তো আপনি এসে দেখলেন যে কোনো লোকই ঠিকঠাক করে কাজ করছেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে ডমিনেট করেই কাজটা করাতে হবে, কারণ সেটাই আপনার কাজে অন্যতম, মানে কি বলবো, নির্দেশিকা বলা যেতে পারে। কারণ আপনার কর্তৃপক্ষ আপনাকে বলেছে আমাকে এই কাজগুলো করে দিতে হবে, তাহলে আপনাকে করাতে হবে। কিন্তু এই যে জায়গাটা, এটা হয়তো বিহেভিয়ার প্যাটার্নের জায়গা। যে মানুষ এটা করে সে কিন্তু সবসময় নিজের আচরণটার এই প্রোজ এন্ড কনস গুলো ভেবে দেখে না। তার হয়তো মাথায় ঘুরছে আমি তো সবার সঙ্গেই ভালো বিহেভ করি, আমি তো সবার সঙ্গেই সুন্দর বিহেভ করি, কিন্তু উল্টো দিকের মানুষটাকে যে ভেঙে দিচ্ছে, উল্টো দিকের মানুষটাকে যে গুড়িয়ে দিচ্ছে, সেটা কিন্তু সে বুঝতে পারে না। 1 নম্বর এটা। 2 নম্বর, আপনি বললেন স্যাডিস্টিক প্লেজার। এই যে উল্টো দিকের মানুষটা গুঁড়িয়ে যাচ্ছে, উল্টো দিকের মানুষটা ভেঙে যাচ্ছে, এই গোড়ানো আর ভেঙে যাওয়াটা দেখে তার বড্ড আনন্দ হয়। দিস ইজ কল্ড স্যাডিস্টিক প্লেজার। তোমার সুখে আমার সুখ না, তুমি কষ্ট পাচ্ছ সেটা দেখে আমার সুখ, এইটাকে বলে স্যাডিস্টিক প্লেজার। কতটুকু আমি জানি বা আমি বুঝি। সেলফ ছুড়ে দেওয়া একটা কথা বললেন, সেলফ ছুড়িনি বলিনি, নিতে পারবে না, আমি নেগেটিভ ক্রিটিসিজমটা নিতে পারবো না, তাই জন্য আমি আমার নিজের দিক থেকে ওটাকে উল্টো দিকে ছুড়ে দেবো। ছুড়বো কি করে, যেহেতু আমি হায়ার পজিশনে আছি, আমার পক্ষে খুব সম্ভব, মানে খুব ইজি ব্যাপার। আমি উল্টো দিকের লোকটাকে বলছি তুমি কথা বলবে না, তুমি চুপ করে থাকো, আমি যেটা বলছি সেটাই হবে, শুনতে হবে। কিন্তু আচরণের দিক দিয়ে বোধহয় এটা হয় না। আচরণ বলে ওটাও শোনো, শুনে ডিসিশন নাও। হতেই পারে যে ওর বক্তব্যটা সম্পূর্ণ ভুল, আপনার বক্তব্যটাই থাকবে, কিন্তু শোনার ধৈর্যটুকু মানুষের দেখানো উচিত। যদিও এটা আমি মরালিটির পার্সপেক্টিভে বলছি, হয়তো এইটার বাস্তবে সবসময় সম্ভব হয় না, বা অনেক সময় আমরা কথা বলতে গিয়েও কথার পিঠে কথা বলে, আজকে আমি আপনাকে বলছি, আমিও কিন্তু অনেক সময় কথার পিঠে কথা বলে ফেলি, যে কেউ একটা কিছু বলছে না না এটা না, এটাকে এরম করার কথা। কিন্তু হ্যাঁ, আমার টোনটা ঠিক রাখতে হবে, আমার বলার জায়গাটা ঠিক রাখতে হবে, বলার থ্রোটা ঠিক থাকতে হবে, যাতে উল্টো দিকের লোকটা কিন্তু বুঝতে পারে আমাকে অবজ্ঞা করছে না, আমাকে সম্মান দিয়েই বলছে। একটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কাউকে যখন, মানে কি বলবো, নিম্নতন মানে অধস্তন কাউকে যদি কিছু বলে, বা আমাদের অফিসিয়াল ক্ষেত্রে ওপরের মানে একজন উঁচুতলার মানুষ যখন কি বলবো তার আন্ডারে কাজ করছে, তাকে কিছু বলে, তার অর্ডার দেওয়ার ক্ষমতাটা কিন্তু 100 বার আছে। তার কারণ সেটা সে তার নিজের যোগ্যতায় অর্জন করেছে, সেই জায়গায় কিন্তু আমি তাকে কখনো কিছু বলতে পারি না। কিন্তু সম্মান পাওয়ার অধিকারটাও বোধহয় প্রত্যেকটা মানুষের আছে, সেটা কিন্তু কি বলবো আমাদের মানে একটা বেসিক অধিকার বলা যেতে পারে। কাউকে কিছু করতে বলা, কাউকে কিছু অর্ডার দেওয়া, তার মানে কিন্তু এই জায়গা নয় তাকে সম্মানের জায়গা থেকে সরিয়ে দেওয়া। আমরা বোধহয় আমি আপনাকে বলছি বটে, কিন্তু হয়তো আমিও এই ভুল জীবনে একবার নয় অনেকবারই হয়তো করেছি।
বলার সময় হয়তো খেয়াল থাকে না যে আমি বোধহয় এই সম্মানের জায়গাটা থেকে বিচ্যুত হয়ে যাচ্ছি, আমি যাকে সম্মান করে আমার কথাটা বলা উচিত সেইটার জায়গা থেকে হয়তো বিচ্যুত হয়ে যাচ্ছে। এইটা কিন্তু উচিত না, কারণ আমরা প্রত্যেকেই মানুষ, ভুল সবার হয়, একবার না, ভুল সবারই হতে পারে, ভুল ত্রুটি সবার হয়, বলার ক্ষেত্রে আমাদের স্থিতিশীলতা থাকে না। অনেক সময় মানুষের কি বলবো, কাজের পরিস্থিতি বলুন, আবেগের জায়গা বলুন, এতটাই উঠে যায় যে আমাদের এই স্থিতিশীলতার জায়গাটা আমরা সবসময় মেনটেন করতে পারি না, সেটা আমরা মানুষ বলেই পারি না। এবং আবেগের এই আপস অ্যান্ড ডাউন হবে, অবশ্যম্ভাবী, এটা হতেই হবে। কিন্তু সেক্ষেত্রে পরবর্তীকালে সেটাকে শুধরে নেওয়ারও জায়গা আছে, ভেবে দেখার দরকার আছে আমরা এটা কতটা করি, আমরা কি আদৌ করি? ভুল তো সবারই হয়, ভুলটা শোধরানোর চেষ্টা এবং সেটাও সঠিক বাক্য দিয়ে, সঠিক বাক্য প্রয়োগ করে, সেটা কি আমরা আদৌ করি? আশা করি আপনার প্রশ্নের উত্তর দিতে পেরেছি। আমরা যেটা আলোচনা করছিলাম যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, ওখানে প্রত্যেকের একটা নিড আছে, নেসেসিটি আছে, মাস গেলে মায়না আছে, চুপ করে থাকতে হয় মানে বেঁচে থাকার জন্য। কিন্তু বন্ধু বান্ধবের সার্কেলে যখন আমরা আসি বা পরিবারের মধ্যে যখন আমরা আসি, তখনও কি এই ডমিনেন্সটা আসে না? যেখানে নিড এবং নেসেসিটি পরিমাণ সেই অর্থে খুবই সামান্য, তাহলে কেন? একটু আগেই আমি বললাম না, একটু জোরে ম্যাডাম, একটু আগেই বললাম না, আনন্দ, সুখ, এইখানটাকে বড্ড শান্তি দেয়। এই যে আমি যেটা বলছি সেটাই শুনতে হবে, সবাই বিনা বাক্য ব্যয় শুনলো, আমার মনে কিন্তু যথেষ্ট শান্তি দেবে। হ্যাঁ, এটা ঠিক, কাজের জায়গায় কিন্তু আমরা সবাই মানিয়ে নিই। হয়তো আমার ভালো লাগলো না আজকে যেটা শুনেছি, যেটা হয়তো বলেছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, ভালো লাগলো না, কিন্তু আমার পরে মনে হলো ঠিক আছে, এটা তো টেম্পোরারি, এটা কতক্ষণই বা, আমি যতক্ষণ কাজের জায়গায় আছি ততক্ষণ আমাকে এই কথাটা শুনতে হবে, তারপর আমি আমার মতন আমার বাড়িতে গিয়ে আমি তো আমার মতনই থাকবো, আর সেটা আমরা মানিয়ে নিই। আর তারপর আমরা এটাও বুঝি যে এটা আমার রুজি রোজগার, কাজেই রুজি রোজগার, আর এবং এটাও আমাদের মাথায় আসে যে উনিও যে বলছেন, তো ঠিক আছে, উনিও তো কোনো দায়বদ্ধতার থেকেই জিনিসটা বলছেন, কাজে মানিয়ে আমাদেরকে নিতেই হবে, তাই আমরা মানিয়ে নিই। কিন্তু হ্যাঁ, এই ডমিনেন্সটা যখন আপনার পারিবারিক গণ্ডিতে আসে এবং যেটা বলছিলেন বন্ধু বান্ধবের গণ্ডিতে আসে, জিনিসটা কিন্তু তখন একটু বিভীষিকার জায়গায় যায়। বিভীষিকার জায়গায় এই কারণে যায়, এটা যদিও আমার ব্যক্তিগত মতামত, কিন্তু আমার কোথাও একটা গিয়ে মনে হয় যে যদি শুধু প্রথমে বাড়িটাকেই ধরি, বন্ধু মহলটাকে আমি একটু পরে ধরছি, বাড়িটাকেই যদি ধরি, বাড়ি কিন্তু আমাদের সকলের কাছে একটা শান্তির জায়গা। আমরা যে পরিমাণ ধরুন কাজকর্ম বাইরের জগতে করে আসি বা যে পরিমাণ সমস্যা আমাদের বাইরের জগতে হয়, আমরা বাড়িতে এসে কিন্তু একটু শান্তি খুঁজি, যে যা হয়েছে হয়েছে বাবা, আজকে এসে শান্তি, বা বাড়িতে ঢুকে যাবো, বাড়িতে শান্তি। কিন্তু বাড়িতেও যদি আমি গিয়ে দেখি যে বাড়িতে হয়তো সেরকম কোনো লোক আছে, বা বাড়িতেও ধরো আমার পরিস্থিতিটা সেরকম যেখানেও আমাকে গিয়ে প্রত্যেকটা মোমেন্টে আমার নিজের মধ্যে যে জায়গাটা আছে সেটাকে বার করার আমি কোনো সুযোগ পাচ্ছি না, উল্টো কন্টিনিউয়াসলি আমাকে আমার সেখানে গিয়েও আমাকে এই কি বলবো, মানে ওবিডিয়েন্সও বলবো না, মানে সেখানেও প্রত্যেকটা মোমেন্টে প্রত্যেকটা মুহূর্তে আমাকে আদেশ দেওয়া হচ্ছে বা আমাকে একটা আজ্ঞা দেওয়া হচ্ছে, আমাকে সেটা মেনে 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 চলতে হচ্ছে। তাহলে তাহলে যে মানুষটা রয়েছে সেই মানুষের নিজেকে বার করার জায়গাটা কোথায়? কোথাও না কোথাও তো একটা পথ থাকতে হবে, কোথাও না কোথাও তো একটা রাস্তা থাকতে হবে, যে রাস্তাটা দিয়ে সে নিজে বেরোবে, সে নিজের মনটাকে একটু নিজের মতন করে চালনা করবে। প্রত্যেকটা সময় যদি কারুর কথায় তাকে শুনে শুনে চলতে হয়, প্রত্যেকটা সময় যদি কারুর কথা তাকে মেনে মেনে চলতে হয়, তাহলে তো সে তার নিজের মনের যে জানলাগুলো সেগুলো তো সবকটা তাকে বন্ধ করে রাখতে হবে। সেটা কি একজন সুস্থ ব্যক্তি মানুষের পক্ষে মেনটেন করা সম্ভব? কাজে সেই কারণেই আমার মনে হয় বাড়ির পরিস্থিতি যদি কোনো কারণে পুরোপুরিভাবে এই ডমিনেন্সের দ্বারা পরিচালিত হয়, মানুষ
মানুষের জীবনের ভারসাম্য বজায় রাখা কিন্তু খুব মুশকিল হয়ে পড়ে। কারণ তাকে যদি দু জায়গাতেই এভাবে অ্যাডজাস্ট করে করে চলতে হয়, তাহলে নিজের মনের কিন্তু কি বলবো, মানে সেখানে যে জটিলতাগুলো রয়েছে সেগুলোকে শিথিল করার জায়গা কিন্তু তার থাকে না। এবার আপনি যেটা বলছিলেন বাড়িতে কেন হয়, দেখুন বাড়িতে হওয়ার অনেক কারণ থাকে, প্রত্যেকের বাড়ির পরিস্থিতি ভিন্ন ভিন্ন রকমের হয়। ধরুন বাড়িতে যদি আপনি জয়েন্ট ফ্যামিলির কথা ধরেন, সেখানে কিন্তু অনেক সময় ডমিনেন্সের জায়গাটা কি হয়, বাড়ির যে একদম কি বলবো মানে সব থেকে বয়োজ্যেষ্ঠ যে সদস্য রয়েছে তার একটা ধরুন বাড়িতে সে ধরুন রোজগার করে আনছে, সবাই সেইটা থেকে নিচ্ছে, পুরো পরিবারের ভরণ পোষণের দায়িত্বটা ধরুন সে বা বাড়িতে আরো যারা যারা তার কন্টেম্পোরারি রয়েছে আর কি তাদের ওপর রয়েছে, অটোমেটিক্যালি কিন্তু সেই কাজটা করতে করতে ডমিনেন্সের জায়গাটা চলে আসে। আবার এরকমও অনেক সময় হয় যে বাড়িতে ধরুন কারুর একটা ইমেজ তৈরি হয়ে গেছে, ও খুব রাগী, ওকে কিছু বলো না, ওকে বললে কিন্তু মানে সাংঘাতিক। আমরা এর মধ্যে ছোট থেকে শুনে 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 কিন্তু বড় হই। এবার তার ফলে কি হয়েছে, সে বাড়িতে এসে দুমদাম করে যে কথাটা বলে সেটাই কিন্তু বিনা বাক্য ব্যয় সবাই মেনে নেয়। এখানে কিন্তু একটা জিনিস ভেবে দেখার দরকার আছে, তাকে ভয় পেয়ে মানে, নাকি তাকে খুব মানে সাধারণ বাংলায় যদি আমরা বলি, তার কথাকে আমল দেওয়ার প্রয়োজন মনে করে না বলে তাকে মানে। আপনি হয়তো বলবেন মানে যখন তখন আমল দেওয়ার প্রয়োজন মনে করে না, এই কথাটা আপনি বলছেন কি করে? ভয় পেয়ে যদি মানে সেটা ঠিক আছে, সে ভয় দেখায় কোনোভাবে, তার কথাটা সেখানে মেনে নিচ্ছে। আর আমল দেয় না, এটা যদি আমরা একটু ঠান্ডা মাথায় ভাবি, হয় কিভাবে? লোকটি ধরুন এমন ব্যবহার থ্রো করে, উল্টো দিকের লোক ভাবে যে আমি এই ধরনের ব্যবহার প্রথমত আমি আশা করি না, আমার শিক্ষায় নেই, 2 নম্বর কথা এই ধরনের ব্যবহার তাকে কিন্তু আমি রিটার্নে দিতে পারবো না, সেটা আমার জন্য একটু কঠিন, ব্যক্তি মানুষ হিসেবে সেটা আমার জন্য একটু কঠিন। তাই বেটার হচ্ছে আমি এর সঙ্গে কোনো বাদ বিবাদে জড়াবই না, কারণ আমি একে মনেই করি না এর সঙ্গে বাদ বিবাদের কোনো জায়গা রয়েছে। ব্যাপারটা কিন্তু এইখানে, লোকটার কাছে কিন্তু মেসেজ যায় যে না রে বাবা, আমি আমার ওপরে কেউ কথা বলতে পারে না, আমাকে সবাই খুব ভয় পায়। ভয় পায় নাকি একদম সহজ বাংলায় বললে পাত্তা দেয় না বলে এড়িয়ে চলে, জায়গাটা বোধহয় ভেবে দেখার দরকার আছে। 1 নম্বর। 2 নম্বর, বন্ধু মহল এই একই বক্তব্য সেখানেও বলবো। আমি বলে চলে গেলাম, আমি টেবিল বাজিয়ে বললাম এই তোদেরকে এটা শুনতে হবে, তোরা শোন, শুনলো কি? নাকি এক কান দিয়ে শুনে এক কান দিয়ে বার করে চলে গেল? নাকি আপনার যে বিহেভিয়ারটা, আপনি চিৎকার করে না এটা হবে না, না ওটা করা যাবে না, ওটা করতে হবে, ওটা মানতে হবে, তারা হয়তো এরকম করে বলে না, তাদের শিক্ষায় হয়তো এইভাবে জিনিসটা আসে না, তাই জন্য তারা মনে করে এর সঙ্গে মুখ লাগিয়ে লাভ কি, তো বুঝেই না। এটাও বলবো একটু ভেবে দেখার দরকার আছে। আমরা করে দিয়ে চলে আসি, আমরা বলে দিয়ে চলে আসি, ভেতরটা ভেবে দেখে আসি না, কিন্তু পরে কি রিকল করে একবারও ভাবি যেটা করলাম, যেটা ভাবলাম, যেটা ছেড়ে দিয়ে চলে এলাম, সেটা দিয়ে কি দিয়ে এলাম? যদি তাই হয় তাহলে যে মানুষটা রাগী, সেই মানুষটা সম্পর্কে কিন্তু বাড়িতে এই রাগী কথাটা প্রচলিত হবে না। তাহলে কিন্তু সেই আগেকার দিনের কনসেপ্টটাই তার সম্পর্কে ফিরে পাওয়া যাবে, যে রাগী হতে পারেন কিন্তু মানুষটা অত্যন্ত ভালো। এই মানুষটা অত্যন্ত ভালো কথাটা কি আমরা তার সম্পর্কে বলছি? যেটা আমরা আমাদের স্কুলের বহু টিচার মাস্টারমশাই যাদের কাছে আমরা পড়েছি, আমরা আজও বলি যে উনি হয়তো রাগী ছিলেন কিন্তু মানুষ হিসেবে কিন্তু অনবদ্য ছিলেন, অনন্য ছিলেন। এইটা কিন্তু তিনি তার আচরণ দিয়ে থ্রো করেছেন, ওই রাগের মধ্যে দিয়ে কিন্তু বুঝিয়ে দিয়েছেন। তাই জন্য আজও তারা আমাদের কাছে নমস্য হয়ে রয়েছে। ইভেন বাড়ির সদস্যরাও থাকে, অনেক বন্ধুরাও কিন্তু সেই জায়গাটায় যায়, কিন্তু অনেকে যায় না। যাদের যায় না, এই জায়গাটা বিশ্লেষণের একটু বোঝা দরকার আছে। চমৎকার। আমরা যখন দেখি যে এই যে রাগের মাধ্যমে আমি ডমিনেন্সটাকে প্রকাশ করছি, পাশাপাশি যারা নাকি ডমিনেট করে স্বভাব সিদ্ধ হয়ে গেছে যাদের, তারা কি বেসিক্যালি ওইভাবেই অপর মানুষের কাছে থেকে এক ধরনের স্বীকৃতি চায়, নামিয়ে বসুন কোনো ব্যাপার না, আরে একটু কষ্ট হবে, করে নিন, হ্যাঁ বলুন, করে নিন কোনো ব্যাপার না, যতটা ভালোভাবে বসা যায় হেঁটে নিন,
হাঁটতে লাগবে না। বলো। হ্যাঁ, বলছিলাম সে কি বা তারা কি কোনোভাবে একটা অন্যের কাছ থেকে স্বীকৃতি চায়, একটা অ্যাকনলেজমেন্ট চায়? বাস্তবে, হ্যাঁ, বাস্তবে তারা অ্যাকনলেজমেন্ট পাচ্ছে না বলেই ওভাবে কি অ্যাকনলেজমেন্ট আদায় করতে চায়? এক পক্ষে যদি আমি ভাবি, আপনার বক্তব্যের কিন্তু যৌক্তিকতা 100 ভাগ রয়েছে। কারণ মানে কিভাবে আপনাকে বলে বোঝাবো আমি সেটা বুঝতে পারছি না, কিন্তু আমাকে লোকে পছন্দ করুক, আমার বক্তব্যেরই ভূমিকা থাকবে এবং সব জায়গায় গিয়ে আমিই দাঁড়াবো। এই এই সেলফ অ্যাপ্রিসিয়েশন, বা বলতে পারেন সেলফ অ্যাপ্রিসিয়েশন না, কোথা থেকে আমার মানে আমার আত্মসম্মানের জায়গাটাই আর কি সর্বোচ্চভাবে প্রতিষ্ঠিত হবে, এই জায়গাটা কিন্তু ভীষণভাবে থাকে। তাই জন্যই কিন্তু, এবং সেটা ধরুন যদি কোনোভাবে না হয়, তখনই কিন্তু সে ওই ডমিনেন্সের রাস্তাটাকে খুঁজে নেয়, যেটা দিয়ে সে এটাকে প্রতিষ্ঠা করতে চায়। কাজেই আপনার বক্তব্যের যৌক্তিকতা বা আপনার বক্তব্যের প্রাসঙ্গিকতা তো অবশ্যই রয়েছে এই ক্ষেত্রে। এটা কাজ করে, এটা অসম্ভব ভাবে কাজ করে, এবং ডমিনেন্স সেক্ষেত্রে একটা পাথওয়ে বলা যেতে পারে, যেটা দিয়ে সে এই জায়গাটা অ্যাচিভ করে। জায়গাটা উল্লেখ করবেন, আমার কথা থাকবে না, আপনার কথাই থাকবে, এখানে আমার কোনো কথাই থাকবে না, আপনি বলবেন। মানেটা কি? মানে আমার প্রশ্ন থাকবে না, আপনি বলছেন সেগুলো কেটে কেটে আমাকে বসাতে হবে। আমি যে স্বীকৃতি শব্দটা বললাম, রেকগনিশন, অ্যাকনলেজমেন্ট, যেটা আমি বললাম, এটা বলে বলুন, তাতে তাহলে এটা কাটুন না না, এটা সেটা আমি এডিটিং এ কেটে এটা থাকবে, সেটা কোথায় জুড়বো করবো সে আমার দায়িত্ব, আপনি বলুন। এই যে স্বীকৃতি দায়িত্ব শব্দটা উল্লেখ না করলে, আমি আসলে ভাবছি এটা ওটা করে বলছেন তো, ওটা আমি মানে এক্সিকিউট করতে পারবো। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। এই যে আপনি স্বীকৃতি শব্দটা বললেন, বা ডমিনেন্স তো ধরুন বলছেনই প্রথম থেকে, স্বীকৃতির চাহিদা তো যেমন আছে, তেমনি কোথাও একটা আত্মতুষ্টির চাহিদা থাকে, যে আত্মতুষ্টি এবং স্বীকৃতি, এবং আমি যেটা বলছি সেটাই ঠিক, আমি কারোর সঙ্গে খারাপ ব্যবহার করি না, কিন্তু লোকে আমার সঙ্গে খারাপ ব্যবহার করলে আমি মেনে নিই না। ইনস্পাইট অফ দ্যাট আমি খারাপ ব্যবহার করি, সেটা আমি বুঝতে পারি না, আসল সত্যিটা হয়তো এটাই। তো এই জায়গা থেকে কিন্তু অবশ্যই এই যে কথাটা মাথায় আসে, যে ডমিনেন্সের সঙ্গে কিন্তু এই আত্মতুষ্টি এবং স্বীকৃতির চাহিদা 100 ভাগ বর্তমান থাকে, তবেই কিন্তু ডমিনেন্সের জায়গাটা এগোয়, বা ডমিনেন্ট মানে সে অন্যকে ডমিনেট করতে পারে, এটা বলা যেতে পারে। আমরা যদি মানে একটু পেছন দিকে দেখি, রাজনৈতিক প্রেক্ষিত দেখি, আমরা হিটলারের কথা দেখেছি, মুসোলিনির কথা দেখেছি, এই যে জায়গাগুলো দেখি, এরা প্রত্যেকেই একটা, এদের মধ্যে ডমিনেন্সের জায়গা ছিল, এবং এরা ডমিনেন্ট করেছে, এরা ফ্যাসিস্ট আচরণ করেছে, এগুলো আমরা দেখেছি, কিন্তু আমাদের আলোচনাটা সেটা না। তাদের পরিণতিটাও আমরা দেখেছি, কি করুণ পরিণতি। অর্থাৎ তাহলে কি কোথাও নিরাপত্তাহীনতাও কাজ করছে যারা ডমিনেট করছে তাদের মধ্যে? কারণ এই যে আপনি এতগুলো উদাহরণ দিলেন, যে এই আমার কথা শুনতে হবে, সবাইকে বলছি, আমি যদি এটা না করি, এই যতজন বসে আছে আমার উপরে যদি উঠে যায়, তার আগে আমি একে বসিয়ে রাখি, এটা তো এক ধরনের নিরাপত্তাহীনতা। সেটা কি কাজ করে? দেখুন, নিরাপত্তাহীনতা অবশ্যই কাজ করে, নিরাপত্তাহীনতাটা আছে বলেই কিন্তু ডমিনেশনের প্রয়োজন হয়। নিরাপত্তা, যদি আমি নিরাপদ থাকি, আমার ডমিনেশনের প্রয়োজনই হবে না। আমার কাছে তখন মনে হবে যে ঠিক আছে, আমি যে কাজটা করছি, আমি যে জগৎটায় আছি, সেখানে তো আমি যথেষ্ট সমাদৃত, আমি তো যথেষ্ট স্বীকৃত,
এবং আমি প্রতিষ্ঠিত, বা আমি যদি সেভাবেও না, আমি যে কাজটা করি সেই কাজটা করে আমার 100 ভাগ সুখ হয়, তাহলে সেখানে আমার নিরাপত্তাহীনতার মানে প্রশ্ন নেই। আমার মাথার মধ্যে কোথাও একটা তাহলে ঘুরে যাচ্ছে যে আমি যদি ডমিনেটটা না করি তাহলে লোকে তো আমাকে, তার মানে আমি এই কথাটা আগেও যেটা বলছিলাম যে আমল দেবে না, লোকে আমাকে উপযুক্ত জায়গাটা দেবে না, ঠিক আছে, আমি তার মানে সিম্পলি হয়তো একটা শো অফ হিসেবে মানুষের কাছে থেকে যাব, সেই স্বীকৃতিটুকু আমার জন্য যথেষ্ট নয়। এইটা হয়তো আমার মাথায় কন্টিনিউয়াস ঘোরে বা আমার মধ্যে কন্টিনিউয়াস কাজ করে যে যদি এখানে তাহলে অন্য কেউ আমাকে বিট করে এগিয়ে যায়, যদি তাহলে এখানে আমার প্রচুর কম্পিটিটর চলে আসে, তাই জন্যই আমার দরকার হচ্ছে আগে ভাগে নিজের জায়গাটাকে সুরক্ষিত করা, বা আগে ভাগে অন্যদেরকে একেবারে সরিয়ে দিয়ে তাদেরকে নিচে রেখে নিজের রাস্তাটাকে নিষ্কণ্টক করা, যাতে আমি এগিয়ে যেতে পারি। এবং সেই জন্য প্রয়োজন হলে ততটা কথোভাবও আমি হব, আমার বিহেভিয়ার প্যাটার্নে যা শো করতে হয় আমি করব, অন্য লোকে কি মনে করলো না করলো আমার কিচ্ছু যায় আসে না, কিন্তু আমি তাকে নিচের তলায় দাবিয়ে রাখবো, তাকে দাবিয়ে রেখেই আমার শান্তি, কারণ সেইটা আমার ওপরে ওঠার রাস্তাটা মানে কি বলে পরিষ্কার করবে। শুধু তাই নয়, এরা কিন্তু অনেক সময় আমার যেটুকু নিজের অভিজ্ঞতা বলে, এরা কিন্তু ফিরে তাকিয়েও দেখে না যে অন্য লোক যাকে আমি ডমিনেট করলাম তার জন্য হয়তো তার ব্যক্তিগত কিছু ক্ষতি হলো। মেবি হয়তো দেখা গেল যে একজন হয়তো খুব অসুস্থ অবস্থায় এসছে, সে হয়তো সেদিন কাজ করতে পারছিল না, কিন্তু আমার নিজের যেহেতু প্রয়োজন ছিল আমি তাকে দিয়ে কাজটা করিয়ে নিই, পিছনে সরে যাবেন, হ্যাঁ, আমি তাকে দিয়ে কাজটা করিয়ে নিয়েছি। এবার তারপর হয়তো তার গিয়ে তার প্রচন্ড শরীর খারাপ করে গেছে, কিন্তু যদি ডমিনেট করেছেন তিনি কিন্তু সেটা ভেবে দেখছেন না যে তার শরীর খারাপ হলো কি তার বাড়িতে কেউ অসুস্থ হয়ে পড়লো, আমার দেখার দরকার নেই। তার বক্তব্য হচ্ছে আমার কাজ আমার হয়েছে, এটা করে আমি স্বীকৃতি পাবো, দ্যাটস ইট, বাকিটা কে কি করলো, কারণ তাকে যদি ওইটা দেখতে হয় হয়তো তাকে নিজে কাজটা করে নিতে হবে, সে সেটার মধ্যে যেতে পারবে না। এবং তার মাথা হয়তো এটাও ঘুরতে পারে যে ওকে দিয়ে যদি আজকে না কাজ করাই, ও যদি পরে অন্য কিছু করে দেয় বা অন্যকে কেউ কাজটা করে দেয়, তাহলে সে হয়তো আমাকে বিট করে বেরিয়ে যাবে, সেটাও আমার জন্য খুব একটা সুখকর হবে না। কাজে এই জন্যই দরকার আমার রাস্তাকে নিষ্কণ্টক করা, এবং সেটা একমাত্র হতে পারে অন্য মানুষকে পেছনে ঠেলে দিয়ে বা নিচুতে নামিয়ে দিয়ে। এই যে এই ধরনের মানুষ সর্বত্র আছে, এমনকি আমাদের মধ্যেও ডমিনেন্স রয়েছে, কখনো প্রচ্ছন্নভাবে কখনো বা প্রকটভাবে। একদম, এটা প্রত্যেক মানুষের মধ্যেই কম বেশি থাকে। কিন্তু এটা যখন অতিরিক্ত পর্যায়ে পড়ে, পরিবারে হোক বা কাজের জায়গায় হোক বা অন্যান্য জায়গায় হোক, তখন তো একটা মানুষের একটা সমস্যা হয়, পরিবারে হয় বা অন্যখানে হয়। তাহলে মনোবিজ্ঞানের দৃষ্টিভঙ্গি দিয়ে যদি পরিবার থেকে কোনো মানুষ যান এবং তাকে নিয়েই যান, যেটা অতিরিক্ত পর্যায়ে পৌঁছে গেছে, এরম মানুষও আছেন কথা বলতে বলতে দুম করে রেগে গিয়ে ধরুন তার হাতে যে প্রপস আছে, ধরুন একটা গ্লাসটাকে ছুঁড়ে মারলো, এটাও আছে। ভয়, যেটা আপনি বললেন, না বাবা কিছু বলবো না, বললে তো এই আকার ধারণ করবে, কি দরকার, বলার দরকার নেই। তো মনোবিজ্ঞানে এই ধরনের মানুষকে কিভাবে হিলিং দেওয়া যায়, বা যেই জায়গাটা সে আছে সেই জায়গা থেকে তাকে একটা মোটামুটি একটা মানদণ্ডে নিয়ে আসা যায়? আপনি যদি বলা যাবে না তো, আপনি যদি বলুন বলুন, নিঃসংকোচে বলুন। না, আপনি যদি তো বলা যাবে না, কারণ আপনার বক্তব্য তো থাকবে না। আপনি যদি, হ্যাঁ হ্যাঁ বলুন, বা অন্য কারো যে আসবে বা যে আসবে ভাববাচ্ছে বলুন। এইভাবে যদি ভাবা যায় যে যার সঙ্গে এই মানে যিনি ডমিনেট করেন তার এই আচরণের প্রতিরোধ কিভাবে তৈরি হবে, বা তাকে কিভাবে কিছুটা তার এই আচরণের মধ্যে পরিমার্জিত বোধ কিভাবে আনা যায়। প্রথম কথা, কাজটা খুব সহজ নয় কিন্তু অসম্ভব নয়। তার কারণ সবার আগে আমি বলবো মানুষটির কিন্তু একটু বোঝার দরকার আছে যে সে এই কাজটা করে। সে বুঝতে পারছে না, তাকে নিয়ে যেতেই হবে কারোর কাছে। এবার ব্যাপার এখানে আমার একটা প্রশ্ন, মানুষটি যদি বোঝে না, আমরা হয়তো ভাবছি যে তাকে আমি কোনো মনোবিদের কাছে নিয়ে যাব, কাজটা কিন্তু অতটা সহজ হবে না। কারণ সে কিন্তু বুঝবেই না যে তার এই আচরণটা খারাপ।
কারণ তার কাছে মেসেজটা যায় আমি সবার সঙ্গে ভীষণ ভালো আচরণ করি। এক্ষেত্রে একটা খুব পরিষ্কার উপায় হচ্ছে, এমন একটা পরিস্থিতি যেখানে ধরুন কোনো রকম অফিসিয়াল কাজকর্ম হচ্ছে না, একটা হাসি ঠাট্টা বা মজার একটা পরিস্থিতি হচ্ছে, সেখানে যদি তাকে কোনো একভাবে বলা যায় যে আচরণগুলো আপনি মানুষের সঙ্গে করেন বা যে আচরণগুলো করেন, আচ্ছা আপনি কখনো ভেবে দেখেছেন যে এগুলোর ফলাফল কি হতে পারে, উল্টো দিকের লোকটার কি অবস্থা হয়? ধরা যাক একটা আড্ডা, প্রথমত এটা কখনো কোনোভাবে অফিসিয়াল পরিস্থিতিতে তাকে বলা যাবে না, বলা যাবে না, বলা ভুল, অনেকেই অনেক সময় রাগের মাথায় তাকে হয়তো বলে দেয়, কিন্তু সেই বলাটা আমার বুদ্ধি যেটা বলে খুব কিন্তু ফলপ্রসূ হবে বলে মনে আমার হয় না। তাকে যদি কোনোভাবে, সেটা বাড়িতেও হতে পারে বা অন্য কেউ, যদি একটু যখন সে একটু ঠান্ডা মাথা আছে, তাকে যদি দু একবার এই মেসেজটা দেওয়া যায় যে তোমার কি একটু মনে হয় না যে নিজের এই আচরণের জায়গাটাকে একটু ঠিক করার দরকার আছে, না হলে কিন্তু উল্টো দিকে থেকে আমাদের খুব সমস্যা হয়, আমাদের মানিয়ে চলার ক্ষেত্রে সমস্যা হয়। এই মেসেজটা যদি তাকে একটু দেয়া যেতে পারে, তাতে যদি তার একটু সচেতনতা বৃদ্ধি হয়, তখন সেক্ষেত্রে কিন্তু সে নিজে কিছুটা যদি চেষ্টা করে, এটা কিন্তু ঠিক করা যায়। এটা এমন কোনো সাংঘাতিক সমস্যা নয়। তাছাড়া মনোবিদরা তো রয়েছেন যাদের কাছে গেলে এই সমস্যার সমাধান হবে। সবার আগে আমি বলবো যে সে বুঝতে চাক বা না চাক, তার কাছে কিন্তু এই মেসেজটা একটু যাওয়া দরকার যে যে আচরণগুলো আমাদের কাছে আসছে বা যে ভাষাগুলো আমাদের কাছে আসছে, সেগুলো কিন্তু সঠিক আসছে না। সে কিন্তু বারবার করে এই জিনিসটা বলার চেষ্টা করবে যে এছাড়া কোনো উপায় নেই, এটাই একমাত্র ওয়ে, এটাই হচ্ছে সঠিক ওয়ে। সেক্ষেত্রে কিন্তু এটাও আমি বলবো একটা রাস্তা হতে পারে, বাড়ির অন্য লোকদের একটুখানি হয়তো তার বিরুদ্ধে কঠোর হতে হবে। ধরা যাক যদি এরকম আচরণই সে থ্রো করবে, তাহলে ঠিক আছে, তাহলে আমরা নেক্সট দিন থেকে কমিউনিকেশন আপনার সঙ্গে আর রাখতে পারবো না। 2 দিন কি 3 দিন করে দেখা যাক, তার আচরণে পরিবর্তন আসতে বাধ্য। একটা মানুষকে যখন মাস রিজেকশন করা হয়, জানবেন সে কিন্তু নিতে পারবে না, সে প্রথম 2-3 দিন হয়তো একা একা কাজগুলো করবে, তারপর যখন সবার কাছ থেকে প্রত্যক্ষ না হলেও পরোক্ষভাবে যখন একটা এড়িয়ে যাওয়া, এবং সে এড়িয়ে যাওয়াটা সে যখন সরাসরি দেখবে, সে কিন্তু নিতে পারবে না। এই মানুষটি কিন্তু তখন সারেন্ডার করবে, এবং সেটাই কিন্তু হবে তাকে বুঝিয়ে দেওয়া এবং প্রয়োজন হলে তাকে মনোবিদের কাছে নিয়ে গিয়ে বোঝানো যে তার এই আচরণের কিঞ্চিত পরিবর্তন দরকার আছে। থ্যাংক ইউ।